আমাকে বিক্রি করে দিও না, আমাকে কেটে আসবাবপত্র বানিয়ে ফেলবে। দয়া করো, দয়া করে আমাকে বিক্রি করো না। আরে কি অদ্ভুত ব্যাপার, তুমি তো দেখছি সত্যি কথাই বলছো, কিন্তু এটা কি করে সম্ভব? আমি কথা বলতে পারি, কারণ আমি কোনো সাধারণ বাস নই। সাধারণ বাস নও? তাহলে তুমি কে? আমি একজন মেয়ে, আমার নাম বেনু। এক দুঃখী মানুষের অভিশাপে আজ আমার এই অবস্থা। উত্তরপাড়ার হাসান সাহেব বলেছে তাকে একটা বাঁশ কেটে দিতে, তার আজই প্রয়োজন, কিন্তু এখন পর্যন্ত কোনো বাঁশই পেলাম না। যাই, ওই দিকটায় গিয়ে দেখি কোনো বাঁশ পাই কিনা। আরে এই যে একটা বাঁশ গাছ, যাই এই গাছটা কেটে নিয়ে যাই। কে কে কাছে কে? কাউকেই তো দেখছি না, মনে হয় আমি কানে ভুল শুনেছি। যাগ্গে, আবার কান্নার আওয়াজ। এই জায়গাটা মনে হয় ভালো না। যাই বাবা, আমি তাড়াতাড়ি বাঁশ কেটে বাড়ি ফিরে যাই। রফিক, বাড়ি আছো নাকি? রফিক। আরে হাসান সাহেব যে, আমি একটু পরে আপনার বাড়িতে বাসটা নিয়ে যেতাম। আসলে হয়েছে কি, এত ক্লান্ত ছিলাম, তাই আজ ঘুম থেকে উঠতে একটু বেলা হয়ে গেল। না 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 না, ঠিক আছে, বুঝতে পারি তুমি অনেক কষ্টের কাজ করো, ক্লান্ত হওয়াই তো স্বাভাবিক, তাই না? তা বাসটা কোথায় রফিক? একটু দেখি তো আমার কাজের জন্য এটা উপযোগী কিনা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসুন, আমার সাথে আসুন। এই যে এই বাঁশটাই কাল কেটে এনেছি আপনার জন্য। বাহ, একদম আমার যেমন বাস প্রয়োজন ছিল ঠিক সেটাই তুমি এনেছো। আমার নতুন নকশার আসবাবপত্র বানাতে ঠিক এমন একটা বাঁশেরই প্রয়োজন ছিল। যাক, তাহলে ভালোই তো হলো। আমি কিছুক্ষণ পর আপনার বাড়িতে বাসটা পৌঁছে দিয়ে আসবো, কেমন? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে একটু পরে আমার বাড়িতে বাসটা পৌঁছে দিয়ে এসো, কেমন? আচ্ছা ঠিক আছে ভাই। আমি তাহলে এখন আসি। জি আচ্ছা, ঠিক আছে। যাক, বাসটা হাসান সাহেবের পছন্দ হয়েছে, এটা বিক্রি করে বেশ ভালো টাকায় পাওয়া যাবে। আমি যাই, তাড়াতাড়ি খেয়ে নেই, খেয়ে দিয়ে বাসটা হাসান সাহেবের বাড়িতে পৌঁছে দিয়ে আসবো, এরপর আবার কাজে বেরোতে হবে। এ কি তাজ্জব ব্যাপার, বাসটা কোথায় গেল? আমি তো এখানেই রেখেছিলাম। অদ্ভুত ব্যাপার তো। যাই, হাসান সাহেবকে ব্যাপারটা জানিয়ে আসি। হাসান সাহেব। আরে রফিক যে, বাসটা নিয়ে এসেছো? আমি সেই ব্যাপারে কথা বলতে এসেছি হাসান সাহেব। আমি বাসটা কোথাও খুঁজে পাচ্ছি না। বাসটা খুঁজে পাচ্ছ না মানে কি? বাসটা তো উঠানেই রেখেছিলাম, কিন্তু যখন আপনার বাড়িতে বাসটা নিয়ে আসবো তখন গিয়ে দেখি বাসটা সেখানে নেই। নেই মানে? এ কি অদ্ভুত কথা বলছো তুমি? হ্যাঁ হাসান সাহেব, সত্যি বলছি, আমি বাসটা সে জায়গায় আর দেখিনি। তুমি যে একদমই অসম্ভব কথা বলছো। তুমি কি বুঝতে পারছো বাসের কি হাত পা আছে যে হেঁটে হেঁটে চলে যাবে? দয়া করে আমার কথা বিশ্বাস করুন না, আমি সত্যিই বাসটা খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় তুমি বাসটা অন্য কোথাও রেখেছো। তুমি আবার একটু খুঁজে দেখো, যাও। এমন তো হওয়ার কথা না, উঠোনে চোখের সামনে রাখা বাস এভাবে হারিয়ে যাবে। অনেক সময় তো ভুল হতেই পারে, হয়তো ভুল করে অন্য কোথাও রেখেছো। তুমি বরং বাড়ি গিয়ে বাসটা খুঁজতে থাকো, কেমন? আচ্ছা ঠিক আছে, বাড়ি গিয়ে বাসটা খুঁজে দেখি। আরে এ কেমন আশ্চর্য ব্যাপার, বাসটা তো দেখি আগের জায়গাতেই আছে। যাই, এক্ষুনি এটা নিয়ে হাসান সাহেবের বাড়িতে পৌঁছে দেই। যাই যাই। আমাকে বিক্রি করে দিও না। এ কি আশ্চর্য ব্যাপার, তুমি কথা বলতে পারো? না 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 না, এ হতে পারে না। এ নিশ্চয়ই আমি চোখে ভুল দেখছি, কানেও ভুল শুনছি। একটা বাস কি করে কথা বলবে? না 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 না, বেশি ঝামেলা হওয়ার আগে আমি এই বাসটা হাসান সাহেবের কাছে পৌঁছে দেব। আমাকে বিক্রি করে দিও না, আমাকে কেটে আসবাবপত্র বানিয়ে ফেলবে।
দয়া করো, দয়া করে আমাকে বিক্রি করো না। আরে কি অদ্ভুত ব্যাপার, তুমি তো দেখছি সত্যি কথাই বলছো, কিন্তু এটা কি করে সম্ভব? আমি কথা বলতে পারি, কারণ আমি কোনো সাধারণ বাস নই। সাধারণ বাসনব? তাহলে তুমি কে? আমি একজন মেয়ে, আমার নাম বেনু। এক দুঃখী মানুষের অভিশাপে আজ আমার এই অবস্থা। দুঃখী মানুষের অভিশাপ? কি বলছো তুমি? শোনো তাহলে। কই গো রানু, রানু কোন জায়গায় গেলা? রানু, কি গো, তুমি এলে? যাও, হাত মুখ ধুয়ে নাও, এরপর কিছু খাবার খেয়ে নাও। আবার পরে খাউন যাইবো, আগে আমার বাজারের ব্যাগটা দাও। একবার বাজারে যাই, দেখি কিছু পাই কিনা। এত বেলা করে বাজারে যাবে? হ, যা বাজার আনার আনমু সেটা রাইতে রান্না কইরো। আমার মেয়ে আর আমি একটু ভালো মতো খাইতে পারমু। আচ্ছা ভালো কথা, বেনু কই? তোমার মেয়ে কি আর বাড়িতে আছে নাকি? সকাল হতেই বেরিয়ে গেছে মিনুদের বাড়িতে। মিনুকে নাকি ছেলেপক্ষ দেখতে আসবে, তাই সাজিয়ে দিতে গেছে। আরে বাহ, মাইয়াটা তো ভালো গুণী। কি রে মা, তুই চইলে আইছত? তোর মা কইতেছিল তুই নাকি মিনুরে সাজাই দিতে গেছত। আমি তো ভেবেছিলাম দুপুরে তুই ও বাড়ি থেকেই খেয়ে আসবি। শোনো মা, আমি আর কখনোই মিনুদের বাড়ি যাব না। কেন রে, কি হয়েছে মা? মিনুদের বাড়িতে বাঁশকরল দিয়ে মাংস রান্না করতে দেখেছিলাম। বাস করুল দিয়ে মাংস? হ্যাঁ, আমি তো শুরুতে ভেবেছিলাম বাঁশ দিয়ে রান্না করছে, পরে জিজ্ঞাসা করে জানতে পারলাম সেটা বাঁশকরল দিয়ে রান্না করেছে। কখনো তো খাইনি, তাই বুঝতে পারিনি। আচ্ছা, তারপর? খুব খেতে ইচ্ছে করছিল, তাই খুব আগ্রহ নিয়ে ওদের বাবুর্চিকে জিজ্ঞাসা করলাম যে কিভাবে রান্না করছে। তার কাছ থেকে বাঁশকরল দিয়ে মাংস রান্নার পদ্ধতি শিখে এসেছি। বাহ, বেশ ভালো তো, নতুন একটা রান্না শিখে নিলি। সেটাই তো সমস্যা হলো। কেন, কি সমস্যা হইল? কেন, আমি বাবুর্চির থেকে রান্নাটা শিখে নিয়েছি বলে মিনু আমার ওপর খুব রাগ করলো। ও মা, রান্না শিখছত বইলা মিনু রাগ করবো কেন? এই রান্নাটা নাকি এই গ্রামে খুব একটা রান্না করা হয় না। মিনুদের বাড়িতেই অনুষ্ঠান থাকলে মাঝে মাঝে করা হয়, আর আমি সেই রান্নাটা শিখে ফেলেছি। এখন নাকি গ্রামের সব বাড়িতেই রান্না হবে, মিনুদের বাড়ির বিশেষত্ব কমে যাবে। বাবা, এত জটিল করে ভাবতে চায়? রান্না ভালো লেগেছে, শিখে নিয়েছিস, এই নিয়ে এত চিন্তা করার কি আছে? আমি তো খুব আগ্রহ করে বসেছিলাম, ভেবেছিলাম ওরা আমাকে বাঁশকরল দিয়ে মাংস খেতে দেবে, কিন্তু দিল না। ওরা আমাকে অন্য তরকারি খেতে দিল। থাক, মন খারাপ করিস না। কেন মন খারাপ করব না মা? আমি কোথায় আশা করেছিলাম নতুন একটা রান্না খাবো, সেইটাও খেতে দিল না। থাক রে মা, পরের জিনিস তো লোভ করতে নেই। আমি কিছুই শুনতে চাই না মা, তুমি বাবাকে বাজার থেকে মাংস নিয়ে আসতে বলো, আর বাঁশকরল। কি কইতাছত মা, এখন মাংস নিয়ে মু? সেইটা তো অনেক দাম রে। আজ না হয় অন্য কিছু খাইয়া নে, পরে কখনো না হয় মাংস আইনা দেমুনি। খা রে মা, খা। বাঁশকরল তোর বাবা পাবে কোথায় বল? জঙ্গলে তো অনেক বাস আছে, না হয় সেখান থেকেই নিয়ে আসুক। আমি তো মাত্রই কাজ কইরা জঙ্গল থেকে আইলাম, আজ না হয় থাক, তুই চিন্তা করিস না। আমি তোর অবশ্যই একদিন বাস করল দিয়া মাংস খাওয়ানোর ব্যবস্থা করামু। না না, আমি কথা শুনতে চাই না। আমাকে আজই বাঁশকরল দিয়ে মাংস রান্না করে খাওয়াতে হবে, না হলে আজ আমি খাবই না। বেনু মা, দরজাটা খোল। হায় রে কপাল, এই মেয়েটাকে নিয়ে যে কি করি। মাইয়াটা এত রাগ করলো, আজ মনে হয় আর ভাতই খাইবো না। কি করবো এখন? একটু দাঁড়াও, এই চুড়িগুলো বিক্রি করে মাংস কিনে নিয়ে এসো। কি কইতাছো তুমি? এইগুলান ছাড়া তো আর তোমার কোনো গয়না নাই? আমার গয়নার দরকার নেই, গয়নার চেয়ে আমার কাছে আমার মেয়ে অনেক মূল্যবান। তুমি যাও তো, এগুলো বিক্রি করে মাংস নিয়ে এসো। কিন্তু আর কথা বাড়িও না, জলদি যাও তো, মাংস কিনে আনো। আচ্ছা ঠিক আছে, আমি অহনি যাইতাছি। মাংসটা নিয়ে আইসা জঙ্গল থেকে বাস করে লাইনা দিমু, ঠিক আছে? এই যে নাও তোমার মাংস আর বাস করল। ঠিক আছে, আমি তাহলে চটপট রান্নাটা করে ফেলি। বেনু, মা বেনু, দরজাটা খোল। দেখ মা, তোর জন্যে বাঁশকরল দিয়ে মাংস রান্না করেছি,
একবার বেরিয়ে আয় না মা। সত্যি মা, সত্যি বাঁশকরুল দিয়ে মাংস রান্না করেছো? হ্যাঁ রে মা, চল খাবি চল। মা, ও মা, আমি অনেক ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও মা। ও মা। মাত্রই আমি খেতে বসেছি, এখন কোন যন্ত্রণা? বাবা, এই লোকটিকে তাড়িয়ে দাও তো। আমার এই বাঁশ দিয়ে মাংস আমি কাউকেই খেতে দেব না, এই সব আমি একাই খাবো। বাঁশ দিয়া মাংস না রে মা, ওইটা তো বাঁশকরুল। ওই একই কথা, বাঁশ না পেলে কোরুল পেতে কি করে? কষ্ট করে কোরুলগুলো খুঁজে আনতে হয়েছে। আমার সামান্য খাবারেরই প্রয়োজন ছিল রে মা, আমাকে দয়া করে কিছু খেতে দাও, না হলে আমি আর চলতে পারছি না। আমি মনে হয় এখানেই অসুস্থ হয়ে পড়ে যাব রে। এই ভিখিরিগুলোর যন্ত্রণায় ঘরে বাইরে কোথাও শান্তি নেই। সব জায়গায় এরা খাবার চাইতে চলে আসে। ওর কথা তো শুনলে তুমি, ও তো বলছে তোমাকে কোনো খাবার দেবে না। সামান্য খাবার দিলে তোমাদের কোনো ক্ষতি হবে না রে মা। একটু খাবারও আমি দেব না। আমার বাবা কত কষ্ট করে মাংস আর বাঁশকরুল নিয়ে এসেছে, তোমাকে কেন দেব? যাও তো, যাও এখান থেকে। খাওনের সময় কে আনছে বিরক্ত করতে আইছো ভাই? যাও তো, যাও যাও। সামান্য একটু খাবারই চাইছিলাম, সেটা দিতে তোমাদের এত আপত্তি? ক্ষুধার্ত কেউ দরজায় আসলে তারে কখনো ফিরাই দিতে হয় না। ঠিক আছে, আমি চইলা যাইতাছি। হে সৃষ্টিকর্তা, তুমি তো সবই দেখলা, তুমি সবই দেখলা। তুমি আর পারতেছি না, খুব খারাপ লাগতেছে, আর হাঁটতে পারবো না, এত এত খারাপ লাগতেছে আমার। খেতে কেমন হয়েছে রে মা? খুব মজার হয়েছে মা, এত অসাধারণ রান্না আমি খুব কমই খেয়েছি। এ কি, আমি আমি আমার হাত কেন নাড়াতে পারছি না? মানে কি বলছিস কি তুই? মা, মা দেখো, আমি আমার হাত তুলতে পারছি না কেন? বাবা, আমার হাত মনে হয় অবশ হয়ে যাচ্ছে। বাবা, ও মা, আমার এমন কেন লাগছে? এই সব কি কইতাছত মা? তোর শরীর খারাপ লাগতেছে নিশ্চয়। চল চল, হাত ধুয়ে উইটা পর, আমি তোরে তোর ঘরে নিয়ে যাইতাছি, তুই বিশ্রাম কর। যা যা যা। আমি যে একদমই নড়তে পারছি না। এ কি, এ কি হইল, এ কি হইল? ওরে আমার ভুখের মানিক রে, এখন সর্বনাশ হয়ে গেল। মা বেনু, মা বেনু। এ কি হইয়া গেল মা? ওরে ওরে মারে মা। বাবা, মা, সেই লোকটি মনে হয় খুব কষ্ট পেয়েছে, আর তার অভিশাপেই আমার এই অবস্থা। আমাকে বাঁচাও মা, বাবা, আমাকে বাঁচাও। বাবা, আমাগোর মাইয়া। তোরা বস, আমি সব জানি। ওই ক্ষুধার্ত লোকটির অভিশাপ পড়েছে তোর মেয়ের ওপর, তাই তোর মেয়ে অভিশপ্ত হয়ে গেছে। এখন কি হবে সন্ন্যাসী বাবা? আমরা কিভাবে আমাদের মেয়েকে বাঁচাবো? ও সন্ন্যাসী বাবা, একবার কন, কেমনে আমার মাইয়া গো এই অভিশাপ থেকে মুক্ত করমু, কন না। ওই ক্ষুধার্ত লোকটির অভিশাপ পড়েছে তোর মেয়ের ওপর, সুতরাং তোদেরকে ক্ষুধার্ত লোকদের খাওয়াতে হবে। 100 জন ক্ষুধার্ত লোকদের খাওয়ালে তোদের মেয়ে এই অভিশাপ থেকে মুক্ত হয়ে যাবে। 100 জন ক্ষুধার্ত লোক? হ্যাঁ, 100 জন ক্ষুধার্ত লোককে খাওয়াতে হবে। ঠিক আছে সন্ন্যাসী বাবা, আমরা যেমনেই হোক 100 জন ক্ষুধার্ত লোকরে খাওয়ামু। দাঁড়া দাঁড়া, বিষয়টা যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয়। তোদের মেয়ের সাথে তোরাও জড়িত ছিলি, তোদের বাড়িতে আসা একজন ক্ষুধার্ত লোককে তোরাও তাড়িয়ে দিয়েছিলি, তাই সহজে এখন ক্ষুধার্ত মানুষ পাবি না, তোরা সহজে পাবি না। তাহলে এখন উপায়? তোদের অপেক্ষা করতে হবে, অনেক অনেক অপেক্ষা। এই অপেক্ষার শেষ কখন হবে কেউ বলতে পারে না। তো তাইলে তাইলে আমরা কি করবো সন্ন্যাসী বাবা? সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চা, তার কাছে তার কৃপা ভিক্ষা কর, তাকে বল যেন তোদের ক্ষুধার্ত মানুষ মিলিয়ে দেয়, তাহলেই তোরা তোদের মেয়েকে অভিশাপ মুক্ত করতে পারবি। মানুষকে উপকার না করার শাস্তি তুমি পেয়েছ, কিন্তু এ শাস্তি তো বেশি দিন সহ্য করার মতো না। একটা বাঁশ হয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তুমি কাটিয়ে দিচ্ছ, কিভাবে সম্ভব এটা? আমি আমার ভুল বুঝতে পেরেছি,
মানুষের উপকার না করলে কতটা ক্ষতি হয় সেটা আমি বুঝতে পেরেছি। সৃষ্টিকর্তার কাছে প্রতিনিয়ত ক্ষমা প্রার্থনা করছি। কোনোদিন যদি আমি এই অভিশাপ থেকে মুক্ত হতে পারি তাহলে আমি আর কখনো এমন কাজ করব না। সন্ন্যাসীর কথা মতো আর মাত্র 50 জন লোককে খাওয়াতে পারলেই তুমি অভিশাপ মুক্ত হবে, তাই না? হ্যাঁ তাই, কিন্তু খাওয়াবে কে? কে আমাকে সাহায্য করবে? আমাকে হয়তো সারা জীবনে বাস হয়েই কাটিয়ে দিতে হবে। আমি সেই 50 জন লোককে খাওয়াবো, তুমি কোনো চিন্তা করো না। যেভাবেই হোক আমি তোমাকে অভিশাপ মুক্ত করবই। তুমি সত্যি বলছো? তুমি আমাকে অভিশাপ মুক্ত করবে? হ্যাঁ, আমি তাই করব, তুমি কোনো চিন্তা করো না। আমি কাল থেকেই কাজ শুরু করব। হাসান সাহেব, হাসান সাহেব। আরে রফিক যে, বলো বলো, কি খবর বলো। হাসান সাহেব, আমি আপনাকে সেই বাসটা দিতে পারবো না। সে কি রফিক, কি বলছো তুমি? তুমি সে বাসটা না দিলে আমি আমার আসবাবপত্র বানাবো কিভাবে? তোমার কি আরো বেশি টাকা চাই নাকি? ঠিক আছে, আমি তোমাকে টাকা বাড়িয়ে দেব। না হাসান সাহেব, আমি আপনাকে তার বদলে অনেক সুন্দর বাস কেটে এনে দেব, কিন্তু অর্থ দিয়ে আমি তার বিনিময় মূল্য চাই না। আচ্ছা, তাহলে তুমি কি চাচ্ছ? আপনি যেমন ধরনের বাস চান আমি তেমন ধরনের বাস আপনাকে কেটে এনে দেব, কিন্তু আমি চাই আমাকে 50 জন ক্ষুধার্ত লোক খুঁজে দেবেন, আর তাদেরকে একবেলা খাওয়াতে আমাকে সাহায্য করবেন। ক্ষুধার্ত লোক? হ্যাঁ, এটাই হবে আমার কাজের বিনিময় মূল্য। আচ্ছা, এই ব্যাপার। এ আর এমন কি, ঠিক আছে, আমি তাই করব, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে। হাসান সাহেবকে তার 100টি বাস পৌঁছে দিয়েছি। হাসান সাহেব আমার জন্য এই 50 জন ক্ষুধার্ত মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করে দিয়েছেন। আজ আমার খুব আনন্দের দিন। আজ বেনু অভিশাপ মুক্ত হবে। যাই, আমি গিয়ে খাবারের তদারকি করি। আমিও যাব তোমার সাথে। তুমি? আমাকে চিনতে পারছো না? আমি বেনু, যাকে তুমি অভিশাপ মুক্ত করেছো। তুমি অভিশাপ মুক্ত হয়েছো? হ্যাঁ, অবশেষে আমি অভিশাপ মুক্ত হয়েছি। চলো, আমার সাথে চলো। আমিও তোমার সাথে খাবারের তদারকি করি, আর এখন থেকে আমি সব জায়গায় তোমার সাথেই যাব। সব সময় তোমার পাশে থাকবো। সত্যি বলছো তুমি? তুমি সব সময় আমার পাশে থাকবে? হ্যাঁ চলো না, তাহলে এখন খাবারের তদারকি করা যাক। হ্যাঁ চলো তাহলে।